নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের প্রথম বিষয়, বাংলার বিরোধীরা ঘেঁটে ঘ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে হলো ক্ষমতায় আসাই স্তক, ওনার বিরোধী বলে এ রাজ্যে কিছুই নেই। একটা ঠিকঠাক বিরোধী শক্তি গড়েই ওঠেনি এই বাংলায় সেই 2011 থেকে। স্বাধীনতার পরে বিধান রায়ের কংগ্রেস সরকারের উল্টো দিকে কমিউনিস্টদের শক্তপোক্ত সংগঠন ছিল। মাঠে ঘাটে লড়াই, আন্দোলন, মিছিল, বিধানসভাতে বিভিন্ন ইস্যুতে জোরদার বিরোধিতা হতো। ধরুন সেই বাংলা বিহার সংযুক্তিকরণ, কলকাতা উত্তর পশ্চিমে বিধান রায়ের প্রার্থী অশোক সেন আর বামেদের প্রার্থী মোহিত মৈত্র। কংগ্রেস জিতলে সংযুক্তিকরণ হবে, বামেরা জিতলে হবে না। সরকার কংগ্রেসের, কিন্তু উপনির্বাচনে হেরেছিল কংগ্রেস, সংযুক্তিকরণ হয়নি। তারপর দুটো যুক্তফ্রন্ট, সরকার আর বিরোধী তুমুল লড়াই। এরপর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা, বিধানসভাতে না হলেও মাঠে ঘাটে বিরাট বিরাট বিরোধিতা ছিল, লড়াই ছিল। এরপর বামেদের বিরুদ্ধে কংগ্রেস, বামফ্রন্টের জমানায় বাম সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই হয়েছে, বন্ধ ডেকেছে, গুলিগোলা চলেছে। যখন সেই কংগ্রেস মোটামুটি ম্যানেজ, তখন বিরোধিতার দায় নিয়ে মমতা বেরিয়ে এসেছেন। তারপর তো কথায় কথায় ধুন্ধুমার, বন্ধ, হরতাল, মিছিল, আগুন, গুলি এবং লাগাতার বিরোধিতা চলেছে কথায় কথায়। কিন্তু 2011-তে পালাবদল হলো। প্রথমে তো বছর দেড়েক সিপিআইএম এর বিশ্বাসই হয়নি যে ক্ষমতা চলে গেছে। তারপরে একটু রুখে দাঁড়াতেই মারের সামনে পড়ে সংগঠন ব্যানিশ। এদিকে 2014-তে বিজেপি আসার পরে বামেদের ক্ষয়, মনে হয়েছিল তাহলে নিশ্চয়ই বিজেপি বাড়বে। হয়েও ছিল সেরকম একটা অবস্থা। না, বিধানসভায় নয়, রাস্তাঘাটেও নয়। 2019-এর লোকসভার নির্বাচনে হুশ করে 18টা আসন, ওই ফুটকির তফাৎ, বামের ভোট রাম। সামনে ছিল 2021, 2 বছর কি রাস্তাঘাটে আন্দোলন, মিছিল, মিটিংয়ে উল্টো হওয়া বইছিল? একেবারেই নয়। বিজেপির মনে হয়েছিল এমনিতেই হয়ে যায়। তাদের খানিক চেষ্টা দেখা গেল দল ভাঙিয়ে ক্ষমতা হাতানো, হয়নি। ইতিমধ্যে বামেরা কি খানিকটা ঘুরে দাঁড়াতে পারলো? সে ঘুরে বাড়ি তারা আরো ধসে শূন্য, কংগ্রেসও তাই। এবং তারপরেও বিধানসভা, রাস্তাঘাট, সেই খেতে কিষান, কলে মজুর, কোথায় কি? উল্টে বিরোধীরা প্রথমত দুটো এমন ভাগে বিভক্ত যা কোনোদিনও এক জায়গায় আসতে পারবে না। কংগ্রেস বাম হাত ধরেছে, ঠিক আছে, তাদের পক্ষে বিজেপির হাত ধরা অসম্ভব। ওদিকে বিজেপির মধ্যে 3 জন নেতা তিনমুখ হয়ে দৌড়চ্ছে, একদিকে সুকান্ত, একদিকে শুভেন্দু, একদিকে দিলীপ ঘোষ। এবং তৃণমূল নেত্রীর এটাই সবচেয়ে ভরসার জায়গা। তার বিরোধিতায় বিরোধী দলের কেউ নেই। তার দলের দুর্নীতি আছে, প্রবল দুর্নীতি, মাস্তানি আছে, এলাকায় এলাকায় কিছু ছোটে নবাবরা গজিয়ে উঠেছেন। মানুষ বিরক্ত, সরকার বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে, কিন্তু টিনা, TINA, there is no alternative, কোনো বিকল্পই নেই। বিজেপি, শুভেন্দু, সুকান্ত, দিলীপ কেউই রাজ্য জুড়ে সংগঠন তৈরি করে উঠতে পারেননি। কোনো রকম কোঅর্ডিনেশন নেই, এক একজনের এক এক রকম কথাবার্তা, এক একটা এজেন্ডা। শুভেন্দু সবটাই ইডি, সিবিআই, আদালত দিয়ে সেরে ফেলবেন, খানিকটা দক্ষিণেদের মতন সবটাই কেস করে, মামলা করে সামলাবেন। সুকান্ত উত্তরবঙ্গের বাইরে কিছু ভাবতেই পারেন না, জননেতা নন। দিলীপ কেবল হাওয়াবাজিতেই চলেন, আপাতত কোণঠাসা। সিপিআইএম আবার সম্ভবত 76 বার জানালো যে তাদের ভুল হয়ে গেছে। এতদিন পরে তারা বুঝেছে যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী নিয়ে তাদের অ্যাসেসমেন্ট ভুল। ওগুলো দান নয়, ডোল নয়, ওগুলো অধিকারের মধ্যেই পড়ে। এতদিন পরে তারা বুঝেছে যে মমতা আর বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণে নামাটা ভুল হয়েছে। ওনারা এই ভুল শুধরোতে পারবেন? মনে হয় না, কারণ ওনাদের বিশ্বাসযোগ্যতাটাই উবে গেছে। এতদিন পরে বুঝতে পারছেন গ্রাম বাংলায় যেখানে কৃষক সভার লক্ষ লক্ষ সদস্য ছিল, সে সব ছিল ভুয়ো। এখন সেখানে দুগাছা লোকও নেই। আর যখন এই সিপিআইএম এর সেলিম, সুজন ইত্যাদিরা কিছু বলেন, তখন মানুষের মনে তা এক ফোঁটাও দাগ কাটে না। তাদের মানুষ বিশ্বাসই করে না। সবচেয়ে বড় কথা হলো লাগাতার ব্যর্থতার দায় নিয়ে এনারা সরেও যাবেন না।
টিভি ক্যামেরার সামনে বসে বাইট দেবেন, চোখ মুখ থেকে সেই এক ঔদ্ধত্য জোরে জোরে পড়বে, ভাবখানা হলো উনি সব জানেন, সব বোঝেন। অন্যদিকে কংগ্রেস, ওনারা এখনো সভাপতি খুঁজে বেড়াচ্ছেন, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। কাকে দিলে মমতার সঙ্গে একটা কাজ চালানো সম্পর্ক রাখা যাবে তাই নিয়েই গবেষণা চলছে। ওনাদের আপাতত দুই রাস্তার লড়াই। 2024-এ কটা বিধায়ক পেতে হলে মমতার হাত ধরা উচিত, নাকি বামেদের হাত ধরে আবার শূন্যতার পথে এগিয়ে যাওয়া উচিত, কোনটা করা উচিত তাই নিয়েই তারা চিন্তিত। সব মিলিয়ে ঘেঁটে বিরোধী পক্ষ, আর সেটাই মমতার সব থেকে বড় সুবিধা। 2026 পর্যন্ত ঘাড় উঁচু করে দেখলে এই ছবিটাই, হঠাৎ কোনো ফেরবদল তো দেখতে পাচ্ছি না। আমাদের দ্বিতীয় বিষয়, বাংলাকে ভাতে মারার প্ল্যান করা হচ্ছে। বিজেপি প্রথমে ভেবেছিল মানুষ তৃণমূল বা মমতার বিরুদ্ধে, মানুষ বিজেপিকে চায়। ভোটে নেমে বুঝেছিল বিজেপির সেই জনভিত্তি নেই। এরপরে বিজেপির পরিকল্পনা ছিল আরো সোজা, তৃণমূলকে ভাঙো, বিজেপিতে আনো, অপারেশন লোটাস, যা তারা সারা দেশ জুড়ে করেছে। কিন্তু সাকুল্যে ওই এক শুভেন্দু ছাড়া যা গেছে, যা পেয়েছে বিজেপি, সবই অপদার্থ, নিজের ঘরের ভোটটাও পায় না। এরপরে প্ল্যান হলো ভয় দেখানো, জেলে পোড়া, ইডি সিবিআই পাঠিয়ে ব্যতিব্যস্ত করে চোর চোর রব তুলে ক্ষমতায় আসা। নির্বাচনের পরে বুঝেছে সব কিছুই কাজে দিচ্ছে না, তো সেই মোগল সেনাদের মতন অবস্থা, চিতরের বাইরেই দাঁড়িয়ে রয়েছে, কোনো ফাঁক ফোকরেই দুর্গ ভেঙে ঢুকতে পারছে না। তখন সেই মোগলরা সিদ্ধান্ত নিয়েছিল অবরোধ করে রেখে দাও, খাবার যেন না ঢুকতে পারে। না খেতে পেয়ে একদিন তাদের প্রতিরোধ ভাঙবে, তারা মাথা নত করবে। বাংলায় বিজেপি এবার সেই প্ল্যান ডি নিয়ে রাস্তায় নেমেছে, ভাতে মারো, পাতে মারো, পেটে মারো। 100 দিনের কাজের টাকা দেব না, আবাস যোজনার টাকা দেব না। আর এই টাকাগুলো কাদের টাকা? গরিব মানুষজনদের টাকা। একজনের কত টাকা পাও না? 4, 6, 5, 8, 6,000 টাকা, 8,000 টাকা। সেগুলো আটকে দিলে রাজ্যের গরিব মানুষদের কাছে মেসেজ দেওয়া, আনুগত্য বদলাও, টাকা দেব। বিজেপির মাথাতেও ঢুকবে না যে এভাবে বাঙালির আনুগত্য কেনা যায়নি, যাবেও না। এটা বোঝার জন্য জাহাজে বা প্লেনে আন্দামান চলে যান শুভেন্দু, আমাদের দিলীপ, সুকান্তরা। সেলুলার জেলে কয়েদিদের তালিকা বার করুন, দেখবেন বাঙালিদের তালিকা শেষ হবে না। গুজরাটি একজন থাকলেও থাকতে পারে, তালিকার সিংহভাগ বাঙালি। তারপরে আছে পাঞ্জাবিদের নাম, তারপরে আছে মারাঠিদের নাম, মহারাষ্ট্রের লোকজন। 585 জন বন্দির মধ্যে 398 জন, 68% বাঙালি। ওই জেল থেকেই 7খানা মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে ইংরেজ নয়, মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন সাভারকর, যিনি বিজেপির গুরুদেব। সেই তারা ভাবছেন পেটের ভয় দেখালেই বাঙালিকে বসে আনা যাবে। আগের প্ল্যানগুলো মাঠে মারা গেছে, এবারেরটা মাঠে নামানোও যাবে না। সংসদেই সরকার জানিয়ে দিয়েছে 3টে ফিনান্সিয়াল বছরে বাংলার 100 দিনের কাজ বাবদ যারা কাজ করেছিলেন তাদের প্রাপ্য ছিল 2,765 কোটি টাকা। 100 দিনের কাজের জন্য আরো কিছু কেনা, ব্যবস্থা ইত্যাদি বাবদ আরো 2,788 কোটি টাকা কেন্দ্র দেয়নি। 2021-22 অর্থবর্ষ থেকে কোনো রাজ্যের বকেয়া পড়ে নেই, আর আমাদের রাজ্য 1 টাকাও পায়। কেন পায়নি? মোদী শাহ সরকার জানাচ্ছে নাকি আমাদের এই প্রকল্প সম্পর্কিত 3,456টা অভিযোগ জমা পড়েছে। সাংঘাতিক ব্যাপার। 3,456টা অভিযোগ জমা পড়লে সেই টাকা তো না দেওয়ারই কথা। আপনি টাকা খরচ করেছেন কিনা সেগুলো তো দেখার কথা। সেগুলো না মেটানো হলে তারা কিভাবে টাকা দেবেন? তাহলে আসুন দেখা যাক অন্য রাজ্যের ক্ষেত্রে কত অভিযোগ জমা আছে। উত্তরপ্রদেশে 17,951টা অভিযোগ জমা পড়ে আছে, মধ্যপ্রদেশে 9,696, সেই সময়কার কর্ণাটক রাজ্যে 99,980টা অভিযোগ জমা পড়ে আছে। তাদের টাকা বাকি পড়ে নেই, বাংলার টাকা দেওয়াই হচ্ছে না। এবং এ নিয়ে যথেষ্ট জলঘোলা হবার পরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার জানিয়েছেন, একটা শ্বেতপত্র বার করুন। এই মামলাটা কি? শ্বেতপত্র কি বিষয়টা? শ্বেতপত্র হলো সরকারের কোনো একটা বিষয়ে একটা প্রামাণ্য দলিল।
মানে যেখানে এই সমস্ত হিসেব নিকেশ সবকিছু থাকবে, যেটা সরকারের কথা হবে যে হ্যাঁ এই টাকা দিয়েছিলাম, এই সার্টিফিকেট পাইনি, এই খরচ হয়নি, এই টাকা চুরি হয়েছে, সেই জন্য আমরা টাকা দিতে পারছি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছেন জানান, শ্বেতপত্র জারি করুন, আপনারা কত টাকা দিয়েছেন, কত টাকা বাকি আছে, আর কেন বাকি আছে। এই দাবির পরে 138 দিন কেটে গেছে, মোদী সরকার নির্মলা সীতারামনের তরফে একটা কথাও বলা হয়নি। কেন বার করছেন না তারা এই ডকুমেন্ট? কারণ বার করলে সব সত্যিটা গলগল করে বেরিয়ে আসে। বাংলার মানুষ, দেশের মানুষ বুঝতে পারবে বাংলার বিরুদ্ধে এক আর্থিক অবরোধ জারি করেছে এই মোদী শাহ সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার দখল না করতে পেরে তারা এখন বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্তে নেমেছে। এর চক্রান্ত হচ্ছে কে বলছে? তৃণমূলের সাংসদরা, তৃণমূলের নেতারা। এসব ভুল মিথ্যে, আসলে চোর সরকার, টাকা মেরে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি কে বলছেন? বিজেপি সাংসদরা, মন্ত্রী শান্ত্রীরা বলছেন। আর বলছেন কিছু মাসমাইনে পাওয়া সাংবাদিক, আবার জেলে না পুরে দেয় সেই ভয় পাওয়া প্রাজ্ঞ মানুষজন। কিন্তু সোজা উপায় তো আছেই। আমরা সবাই ওই হোয়াইট পেপারের ডকুমেন্টের দাবি তুলি, একবার কেন বার করছেন না ওই শ্বেতপত্র? ডালমে কালা হয়। আমরা দেখতে চাই সেই তথ্য যার আড়ালে বাংলার বিরুদ্ধে চলছে এক আর্থিক অবরোধ। আমাদের তৃতীয় বিষয়, রেল যাত্রা এখন শেষ যাত্রা হয়ে উঠেছে। আমাদের ছোটবেলা থেকে রেল যাত্রা এক ফ্যান্টাসি, তার এক অদ্ভুত মজা ছিল। চলছে রেলের গাড়ি, অনেক দূরের পাড়ি, দিল্লি বোম্বাই মাদ্রাজ ঘুরে যাব মতিহারি। কেন যে খামোকা দিল্লি বোম্বাই মাদ্রাজ ঘুরে মতিহারি যাবার গান হলো জানি না, কিন্তু গাইতাম। তারপরে আইকম বাইকম তাড়াতাড়ি, যদুর মাস্টার শ্বশুর বাড়ি, রেল কম ঝমাঝম, পা পিছলে আলুর দম। রেল চলে যেত মানে গেছে, পা পিছলে কার মাথায় আপ গজালো জানি না, কিন্তু গিয়েছি, বলেছি। তারপর সামান্য পিপুল পেকেছে, মানে হিন্দি ছবি এসেছে জীবনে। দিলীপ কুমার সায়রা বানুকে দেখলাম সাগিনা মাহাতোতে, ছোটি সি পাঞ্চি ছোট্ট ঠোঁটেরে, সেই দার্জিলিংয়ে টয় ট্রেনের ছবি। আরাধনা দেখলাম সেই টয় ট্রেনের ছবি। রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর, মেরে স্বপ্নো কি রানী কব আয়েগি। আর আজ সব আবেগ ভেঙে খান খান। ট্রেনে কোনো প্রিয়জন চড়লে টিকিটের সঙ্গেই আসে ইন্স্যুরেন্সের কাগজ, মাথায় ঘোরে ফিরবে তো ঘরে। গত কয়েকদিনের হিসেব দিই, 18 জুলাই উত্তরপ্রদেশের গোন্ডাতে দুর্ঘটনা, 19 জুলাই গুজরাটের ভালসাদে, 20 জুলাই উত্তরপ্রদেশের আমরোহাতে, 21 জুলাই রাজস্থানের আলোয়ারে, ওই 21 জুলাইতে বাংলা নদিয়াতে, 26 জুলাই ভুবনেশ্বরে, 30 জুলাই চক্রধরপুরে দুর্ঘটনা চলছে। মানুষ মারা গেছে। 2019 থেকে 2024 30 জুলাই পর্যন্ত 36টা ছোট বড় দুর্ঘটনায় 350-র বেশি মানুষ মারা গেছেন। কেন? এই প্রশ্নের উত্তর খুব কঠিন কিন্তু নয়। সরকার বাহাদুরি নেবার জন্য রোজ দ্রুতগামী ট্রেন নামে বন্দে ভারত, বুলেট ট্রেন ইত্যাদির কথা বলছে। কেবল বেশি ভাড়া রোজগারের জন্য গুচ্ছ গুচ্ছ বন্দে ভারত চালু করা হচ্ছে। ফ্ল্যাগ দেখাচ্ছেন মোদিজি, নতুন ট্রেন চালানো হচ্ছে, অথচ তা চালানোর জন্য পরিকাঠামো নেই, তার সুরক্ষার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত নেই। রেলে লক্ষাধিক খালি পদ পড়ে আছে, নিয়োগ হচ্ছে না। যারা ট্রেন চালানোর সঙ্গে জড়িত তাদের ছুটি নেই, বিশ্রাম নেই, অ্যাক্সিডেন্ট বাড়ছে। যে টাকায় সারা ভারতবর্ষের ট্রেন লাইনে ওই দুর্ঘটনা আটকানোর ব্যবস্থা, রক্ষা কবচ লাগানো যায়। রক্ষা কবচ হলো গিয়ে একটা ট্রেন লাইনের সিস্টেম, যেখানে একটা লাইনে আর একটা গাড়ি থাকলে একটা ডিস্টেন্সের পরে গাড়ি এমনিই আটকে যাবে, মানে সিগন্যাল রেড হয়ে যাবে। সেই রক্ষা কবচ সারা দেশে লাগাতে যা খরচ, তার 50 গুণ টাকা খরচ হচ্ছে একটা বুলেট ট্রেন, যা নাকি মুম্বাই থেকে আহমেদাবাদ ছুটবে। এরকম হাজার একটা সিদ্ধান্তের ফলে আজ রেল হয়ে উঠেছে মৃত্যুদূত। রেলের মন্ত্রীকে আগে দেখাই যেত না, তিনি নয় পতাকা নাড়তেন স্বয়ং মোদিজি। এখন দুর্ঘটনা বাড়ার পরে সেই অশ্বিনী বৈষ্ণবকে দেখা যাচ্ছে। কিন্তু ইদানিং উনি আরো বেশি ব্যস্ত মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে।
সারা পৃথিবীতে বিভিন্ন অটোমেটিক সিস্টেম ব্যবহারে দুর্ঘটনা কমছে, আমাদের দুর্ঘটনা রোজ বাড়ছে। রোজ সকালে উঠেই পড়ছি কোথাও 2, কোথাও 15, কোথাও 45 জন মারা গেছেন রেল দুর্ঘটনায়। অথচ তারা কেউ বেড়াতে বের হয়েছিলেন, কেউ সন্তানের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন, কেউ ছুটিতে সন্তানের কাছে ফিরছিলেন, জানতেনই না যে না জেনেই তারা চড়েছেন এক মৃত্যুদূতে, মোদিজির মৃত্যুদূত, ভারতীয় রেল। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।